আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এবার কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল। জানিয়ে দিব মার্চে তো মার্চে, ছেলের লাশটাও পাইলাম না বলছেন মা। আরো জানিয়ে দিব খাঁচায় তোলা হয়নি টুকু, পলক ও সৈকতকে জুতা ও ডিম নিক্ষেপ। এবং আরো জানিয়ে দিব ষড়যন্ত্রকারীদের নতুন প্লট, সংখ্যালঘুদের উপর অত্যাচার বলছে মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ায় মোদীকে যে সতর্কবার্তা দিলেন ওআইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। এবার কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল। অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের সব অঙ্গনে চলছে রদবদল। এবার কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 7 রাষ্ট্রদূত, হাই কমিশনার সহ চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত 12 কর্মকর্তাকে সদর দপ্তরে ফেরানো হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক আদেশে তাদের ফিরিয়ে আনার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশ অনুযায়ী মালয়েশিয়ার হাই কমিশনার রিয়াল অ্যাডমিরাল এস আবুল কালাম আজাদ, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হোসাইন, ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভুইয়াকে দেশে ফেরানো হচ্ছে। এছাড়া ওয়াশিংটনে প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর এবং কাউন্সিলের আরিফার রহমান রুমা, কানাডার অটোয়ার কাউন্সিলরের অপর্ণা রানী পাল এবং কাউন্সিলের মোবাশ্বেরা ফারজানা মিথিলা এবং নিউ ইয়র্কের তৃতীয় সচিব আসিফ উদ্দিন আহমদকে দেশে ফেরানো হচ্ছে। আদেশে এসব রাষ্ট্রদূত, হাই কমিশনার সহ কর্মকর্তাদের অবিলম্বে দেশে আসার কথা বলা হয়েছে। অপরদিকে পুলিশ বিভাগের পাশাপাশি প্রশাসনীয় সংস্কারের শুরু হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন করা হয়েছে, সামনে আরো পরিবর্তন আনা হবে বলে জানা গেছে। প্রশাসনের শীর্ষ পদ সচিব পদে রদবদল শুরু হয়ে গেছে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সচিবদের অনেক চুক্তি বাতিল করা হচ্ছে। নতুন সচিব নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে। মরছে তো মরছে, ছেলে লাশটাও পাইলাম না বলছেন মা। সাদা ব্যান্ডেজের উপর লেখা হার নেই, চাপ দেবেন না, এমন একটি ছবি নিয়ে বুকে চাপলেন বিলাপ করছিলেন নিহত ফয়সালের বৃদ্ধ মা হাজরা বেগম। তার আত্মচিৎকারের চারপাশ ভারী হয়ে উঠছিল। পাশে বসে কাটছিলেন ফয়সালের বাবা সহ তার 6 বোন ও স্বজনরা। কাঁদছিলেন প্রতিবেশীরাও। ফয়সালের মা হাজরা বেগম কেঁদে কেঁদে বলেন, আমার ছেলের জীবনটারে কেউ ভিক্ষা দাও। আহারে, আমার নিমাইরে এমন ভাবে গুলি করছে যে মাথার মগজ উড়ে গেছে। কোনো পাশ আমার ছেলেরে এমন গুলি করলো, তার কি একটু হাত কাঁপলো না? মারছে তো মারছে, ছেলের লাশটাও পাইলাম না। তিনি আরো বলেন, পোলারে কত জায়গায় খুঁজছি, কেউ বলতে পারে নাই কই আছে। থানায় গেছি, এই হাসপাতালে গেছি, ওই হাসপাতালে ঘুরছি, কোথাও পাইনি। 13 দিন পর জানছি আমার ছেলের বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করছে। আমার মানিক চান্দে কই দাফন করছে তাও কেউ জানে না। মরছে তো মরছে, লাশটাও পাইলাম না। কবরে দাঁড়াইয়া যে ফয়সালে বইলা ডাকুম তাও পারবো না। আহারে ফয়সালে, তুই গিয়া শুইয়া আসস। সম্প্রতি ফয়সালের বাড়িতে গিয়ে সাংবাদিকরা দেখতে পান এমন আর্তনাদের চিত্র। কোটা সংস্কার আন্দোলনে কেন্দ্র করে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ফয়সাল সরকার। ঘটনাটি 19 জুলাই শুক্রবার সন্ধ্যায়। পরে 22 জুলাই থেকে 25 জুলাই যে কোনো এক সময় বেওয়ারিশ লাশ হিসেবে ফয়সালকে ঢাকায় গণকবর দেওয়া হয়। 1 আগস্ট পরিবারের লোকজন জানতে পারে ফয়সালকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। নিহত ফয়সাল সরকার কুমিল্লার দেবিদার উপজেলায় এলাহাবাদ ইউনিয়নের কাচিসারাই গ্রামের সরকার বাড়ির মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারের ছেলে। সে চলতি বছরে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। এরই মধ্যে 8 বিষয় পরীক্ষা শেষ করেন। পাশাপাশি সংসারের অভাব ঘোচাতে শ্যামলী পরিবহনের একটি বাসের সুপারভাইজার হিসেবে কাজ করতেন। মা বাবা, ভাই বোন সহ পরিবার নিয়ে থাকতেন আব্দুল্লাহপুর এলাকার একটি ভাড়া বাসায়। খাঁচায় তোলা হয়নি টুকু, পলক সৈকতকে জুতা ডিম নিক্ষেপ। জাতীয় সংসদ সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহসান সৈকতকে রিমান্ডের শুনানির এজলাসে নির্ধারিত খাঁচায় তোলা হয়নি। বৃহস্পতিবার বেলা 3টা 20 মিনিটে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে তাদের একটি প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হয়। এরপর তাদের কোর্টের হাজতে রাখা হয়। এর কিছুক্ষণ পর হেলমেট পরিয়ে করা নিরাপত্তার মধ্যে
বিরুদ্ধে সিএমএ আদালতের দোতলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশিদুল আলমের আদালতে তোলা হয়। পলক টুকু ও সৈকতকে পুলিশি নিরাপত্তা এজলাসে একপাশে দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় তাদের খাঁচায় নিতে বিএনপিপন্থী আইনজীবীদের হইচই করেন। তবে সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এদিকে শুনানি শেষে এবার কোর্ট হাজতে নেওয়ার সময় তাদেরকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করা হয়। তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার আদালতে আসামিদের তুলনামূলক বেশি নিরাপত্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পলক টুকু ও সৈকতকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামি পক্ষে একজন আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন চায়। শুনানি শেষে বিচারকদের 10 দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেয়। এর আগে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় বুধবার রাতে তাদের গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ ডিএনপি। ষড়যন্ত্রকারীদের নতুন প্লট, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, বলছে মির্জা ফখরুল। সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এটা ষড়যন্ত্রকারীদের নতুন প্লট, ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন তাদের মূল টার্গেট লক্ষ্য হচ্ছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে ভারতের সাহায্য নিয়ে আবার কিছু করা যায়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির অবস্থান কর্মসূচি নিয়ে একথা বলেন মির্জা ফখরুল। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মী এবং ছাত্র জনতা সহ সবাইকে ঐক্যবদ্ধ আহ্বান জানিয়েছেন তিনি। ষড়যন্ত্রের নতুন নতুন কৌশল আবিষ্কার হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন এখন নতুন একটা প্লট নিয়েছে ষড়যন্ত্রকারীরা, সেটা কি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। তিনি বলেন ম্যাডাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া খুব সুন্দর করে বলছেন যে বাংলাদেশের কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি নাগরিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমরা সবাই মিলে স্বাধীনতা যুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি, কিন্তু তারা আজ হিন্দু সম্প্রদায় বলে তাদের আলাদা করে দিতে চায়। আমরা তাদের সঙ্গে একমত নয়। ষড়যন্ত্রকারীরা ভারতের সাহায্য নিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। এ প্রসঙ্গে তিনি ভাষ্য আন্দোলনে মুক্তিযুদ্ধ এবং 90-এর গণ অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন জনগণ গর্জে উঠেছে, তখন তাদের সামনে কোনো কিছুই আর দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন ঝামেলা না করে ভালোই আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক ঘুরছেন, তারা একবার দেখুন চরম প্রতাপশালী আইনমন্ত্রী, প্রবল প্রতাপশালী উপদেষ্টা কি অবস্থায় তাদের নিয়ে গেছে কোর্টে। তাদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে। অন্তর্বর্তী সরকারের সহযোগিতার করার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকারের উপর গণহত্যার আস্থা রেখেছে, তারা একটু স্বস্তি ফিরিয়ে দিয়েছে। তারা নির্বাচন দেবে, একটি সুস্থ ও অবাধ নির্বাচন দেবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তাদের সরকার গঠন করবে। আমরা সেটাই চাই। আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক। আমরা যৌক্তিক সময় দিতে চাই। মির্জা ফখরুল বলেন এই সরকারকে আপনারা সাহায্য করবেন, এটা হচ্ছে অভ্যুত্থানের সরকার, গণ আন্দোলনের সরকার। আমরা তাদের সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকে এবং গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, গণতন্ত্র আর গণতন্ত্রের কোনো বিকল্প নাই। খালেদা জিয়া মুক্ত হয়েছে, কিন্তু তারেক রহমান এখন দেশে ফিরে আসতে পারেন, তাকে ফিরিয়ে আনতে হবে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে। বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন এর পরিচালনায় অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির প্রমুখ। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ায় মোদীকে যে সতর্কবার্তা দিলেন ওআইসি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতে তার এই অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সর্বশেষ হাসিনাকে ভারতে থাকতে দেওয়া দেশটির প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করছেন আল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদ উদ্দিন ওআইসি। বৃহস্পতিবার টিভি নাইট ভারতবর্ষকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছিল হায়দ্রাবাদ থেকে 5 বারের নির্বাচিত সদস্য ওআইসি কে। এই সময় প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করে তিনি বলেন কেন মোদী সরকার বাংলাদেশের জনগণকে সমর্থন করছে না, কেন তারা একজন ক্ষমতাচ্যুত নেতাকে সমর্থন করছে। এ সময় মামলার জের ধরে ভারতের কাছে বাংলাদেশে শেখ হাসিনাকে প্রত্যাপনের জন্য আবেদন করতে পারে। এই সময় সম্ভাবনার কথা বলেন ওআইসি। তিনি বলেন কাল যদি ভারতকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলে তাহলে আপনি কি করবেন। ওআইসি বলেন আপনি কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসতে দিলেন। এর আগে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন ওআইসি। 8 আগস্ট ওই পোস্টে সংখ্যালঘুদের উপর হামলার খবর নিয়ে উদ্বেগের প্রকাশের পাশাপাশি হিন্দুদের বাড়িঘর এবং মন্দির রক্ষায় মুসলিম এগিয়ে আসার প্রশংসা করছিলেন তিনি। ওআইসি লিখলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার খবর উদ্বেগজনক। আন্তর্জাতিক আইন অনুযায়ী সংখ্যালঘুদের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য বাংলাদেশ সরকার ও কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছে। এমন খবর আসছে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের অনেক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও উপাসনালয়গুলো রক্ষা করছে। এই আদর্শই হওয়া উচিত।